ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্যান্ত্বারিং সর্বপাপগ্ন প্রণাতস্মি দিবাকরম। সংস্কৃতের এই সূর্য শ্লোকটি অনেকেরই জানা আছে। কে এটি রচনা করেছিলেন তা আমাদের জানা নেই, কিন্তু সূর্যের যে অপূর্ব কাব্যিক বর্ণনা এই কয়েকটি শব্দে গেঁথে দিয়েছিলেন সেই কবি, অন্ধ ভক্তির আড়ালে অনেক সময় তা তার মাধুর্য হারিয়ে ফেলেছে। এক অপূর্ব শব্দ সূর্য, মহাদ্যুতি। এই মহাশক্তিকে আমরা আজকের এই এপিসোডে বিজ্ঞানের আলো দিয়ে দেখার চেষ্টা করব। কারণ কিছুক্ষণ আগেই আমাদের দেশের মহাকাশ বিজ্ঞানীরা শুরু করেছেন সূর্য অভিযান। শনিবারের বারবেলায় শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য L1। এটি একটি কৃত্রিম উপগ্রহ। সূর্যের এক নাম আদিত্য, তাই মহাকাশযানটির নামও আদিত্য রাখা হয়েছে। কিভাবে যাবে এই আদিত্য, কতটা যাবে, কি করবে, তা নিয়ে অত্যন্ত সরল ভাষায় তৈরি করা হয়েছে এই ভিডিওটি। মহাকাশ বিজ্ঞান খুব জটিল বিষয় বলে যারা এড়িয়ে যেতে চান, ভিডিওটি দেখলে তারাও খুব সহজে এ সম্পর্কে কিছুটা জানতে পারবেন। এই প্রতিবেদনে আমাকে তথ্য দিয়ে সহায়তা করেছেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন চিফ রিপোর্টার ও বাংলার বিজ্ঞান সাংবাদিকতার অন্যতম সেরা সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর। আসুন এবার ঢুকে পড়া যাক ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর সূর্য অভিযানে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2 সপ্তাহ আগেই শ্রীহরিকোটার ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল আদিত্য L1কে। কবে তা মহাকাশে পাঠানো হবে তা নিয়ে কথাবার্তা চলছিল কয়েকদিন ধরেই। চাঁদে বিক্রম ল্যান্ডার অবতরণ করার পরেই ঠিক হয় 2রা সেপ্টেম্বর অভিযান শুরু করবে ভারতের প্রথম সূর্যযান। এর মধ্যে সফলভাবে উৎক্ষেপণের মহড়া শেষ হয়েছে। সব যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে কিনা সে পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎক্ষেপণের পরে এই উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে বেশ কয়েকবার। তারপর পৃথিবীর মায়া কাটিয়ে এটি সূর্যের দিকে পাড়ি দেবে। ভারতীয় রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV আদিত্যকে বহন করে নিয়ে যাবে মহাকাশে। এবার আসা যাক কতটা যাবে এই কৃত্রিম উপগ্রহ আদিত্য। আমাদের এই পৃথিবী বা মাদার আর্থ থেকে সূর্যের দূরত্ব মোটামুটি 150.99 মিলিয়ন বা 15 কোটি কিলোমিটার। মোটামুটি বলা হলো এই কারণে এই দূরত্ব বিভিন্ন ঋতুতে কিছুটা বাড়ে বা কমে। 15 কোটি কিলোমিটার কতটা রাস্তা তা আমরা এই বিশ্বে বসে কল্পনাও করতে পারবো না, তবে এর মধ্যে একটা হিসাব দিলে কিছুটা বোঝা যাবে। কদিন আগে ইসরো যে চন্দ্রযান 3 চাঁদে পাঠিয়েছে সেটি মোট 3,83,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। কোথায় এই দূরত্ব আর কোথায় 15 কোটি কিলোমিটার। তবে আমাদের আদিত্য অবশ্য 15 কোটি কিলোমিটার পথ পাড়ি দেবে না, সেটা মোটামুটি 15 লক্ষ কিলোমিটার পথ যাবে, মানে চন্দ্রযানের 3 গুণ রাস্তা। সেখানে সে পৌঁছে যাবে যে জায়গায় তাকে বলা হচ্ছে L1। এবার আসুন আমরা জেনে নিই এই L1 জায়গাটা কি রকম। L মানে লেগ্রাঞ্জিয়ান। এই লেগ্রাঞ্জিয়ান পয়েন্টটি বেশ মজার জায়গা। এখানে সূর্য আর পৃথিবীর টান একেবারে সমান সমান। আমরা সবাই জানি সূর্য, তারা বা গ্রহরা সবাই কোনো না কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে। মহাকাশে পাড়ি দিলে এই টান ক্রমশ কমে যেতে থাকে। আবার অন্য গ্রহ বা নক্ষত্রের কাছাকাছি এলে সেখানে টানের মধ্যে পড়তে হয়। L1 এরকমই একটা জায়গা যেখানে পৃথিবী ও সূর্যের টান একেবারে সমান। আমাদের পৃথিবী ও সূর্যের মধ্যে এরকম 5টি পয়েন্টের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যাদের বলে L1, L2, L3, L4 এবং L5। এবার বোঝা গেল আদিত্যর নামের পরে কেন L1 কথাটা জুড়ে দেওয়া হয়েছে। তাই L1 এ পৌঁছে গেলে আদিত্যকে আর কারো টানের মধ্যেই পড়তে হবে না। গন্তব্যে পৌঁছতে আদিত্যর লাগবে মোট 125 দিন। মহাকাশে L1 পয়েন্টেই কেন রাখা হবে সূর্যযানকে? ইসরোর বিজ্ঞানীরা বলছেন ওই স্থানটি থেকে কোনো বাধা ছাড়াই, মানে কোনো গ্রহণবিহীন অবস্থায় সব সময় সূর্যের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া মহাকাশের পরিবেশের উপর সূর্যের প্রভাব সম্পর্কেও ভালো জানা যাবে। সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর সোলার করোনা দূর থেকে পর্যবেক্ষণ করার জন্য মহাকাশে এটাই যোগ্যতম স্থান বলে জানিয়েছে ইসরো। এবার একটু ছোট্ট করে বলে নেওয়া যাক সূর্য আর পৃথিবীর মধ্যে তফাৎটা কোথায়।
আমরা সবাই জানি সূর্য হচ্ছে একটা নক্ষত্র বা তারা, আর পৃথিবী হচ্ছে তার গ্রহ। যারা নিজেরা শক্তি উৎসারণ করতে পারে তাদের বলা হয় নক্ষত্র, কিন্তু গ্রহের নিজস্ব কোনো শক্তি নেই, তারা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। আমাদের গ্রহের সব শক্তির মূলে কিন্তু ওই সূর্য। সেই যে সংস্কৃত কবির লেখা শ্লোকটি, মহাদ্যুতি। তাই এই মহাশক্তি সম্পন্ন তারকার পেটের ভেতর কি আছে তা জানার ইচ্ছে তো মানুষের চিরকালের। আর এখান থেকেই আমরা আসব আমাদের পরের ধাপে, কেন আমরা আদিত্যকে L1-এ পাঠাচ্ছি সেই প্রশ্নে। সূর্যের মহাশক্তি সম্পর্কে জানতে গেলে প্রথমে একটা ছোট্ট জিনিস সহজে জেনে নিতে হবে, তার নাম সোলার ফ্লেয়ার। সূর্যকে একটা খুব বড় আগ্নেয়গিরির সঙ্গে কি তুলনা করা ঠিক হবে? কিছুটা হয়তো তাই। আর সেই আগ্নেয়গিরি থেকে সৌর বিস্ফোরণে মাঝে মাঝেই বেরিয়ে আসে তীব্র তাপ তুফান, একেই বলে সোলার ফ্লেয়ার। সেকেন্ডে 30 লাখ কিলোমিটার বেগ এই সোলার ফ্লেয়ারের। এই সোলার ফ্লেয়ার খুব বেশি পরিমাণে হলে আমাদের যোগাযোগের সব স্যাটেলাইট সিস্টেম তছনছ হয়ে যেতে পারে। 1954 এবং 1989 সালে এরকম হয়েছিল। বিজ্ঞানীদের আশঙ্কা আগামী 2024 সালে এরকম তুফান বেশ কয়েকটি আসতে পারে। তার আগে এ সম্পর্কে আরো তথ্য জানা চাই, আর সেই কাজটি কিন্তু করবে আমাদের আদিত্য। কিন্তু এটাই সব নয়, আদিত্য উপগ্রহে থাকা মোট 7টি যন্ত্রের সাহায্যে 5 বছর ধরে সূর্যের বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা চালাবে ইসরো। L1-এ পৌঁছে সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা নিয়ে গবেষণা করবে আদিত্য। ক্রোমোস্ফিয়ার এবং করোনা কিভাবে উত্তপ্ত হয় তা জানা যাবে এ থেকে। সেই সঙ্গে ইসরোর তরফে জানানো হয়েছে আংশিকভাবে আয়োনাইজড প্লাজমার পেছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে তা নিয়েও গবেষণা চালানো হবে এই মিশনে। সৌর ঝড় পর্যবেক্ষণ এবং সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়মিত পৃথিবীতে পাঠাবে আদিত্য। অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাসও দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব বুঝতেও এই অভিযান সহায়ক হবে। কিন্তু এরকম অভিযান কি প্রথম? না, তা নয়। এর মধ্যে দুনিয়ায় 22টির মতো সূর্য অভিযান হয়েছে। এর মধ্যে নাসা একাই পাঠিয়েছে 14টি সৌরযান। নাসার পাঠানো সূর্যযান 63 লক্ষ কিলোমিটার পর্যন্ত চলেও গিয়েছে। তবে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এই আদিত্য আমাদের দেশের বিজ্ঞান চর্চার একটা বড় সাফল্য। এই চর্চার সাফল্য কি একটু হলেও কমাতে পারবে আমাদের দেশের অপবিজ্ঞান চর্চার দুরন্ত প্রচারকে? নানা রকম ভণ্ডামি, গোঁড়ামি, কুশিক্ষা ও কুসংস্কার থেকে মানুষকে দূরে রাখতে, ভবিষ্যৎ প্রজন্মকে আরো বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে? ভবিষ্যৎই তা বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমি আসছি এরকম আরো ভিডিও নিয়ে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।